মানুষের মেটে লিখেছেন সমরেশ মজুমদার। এতকাল বাবুর যত রোগ ছিল মনে, এবার শরীরেও। রাত 3টে পর্যন্ত মাল খেলে সারাটা সকাল পেট চেপে পড়ে থাকে বাবু। তখন ওই বিশাল শরীর থেকে কুঁই কুঁই শব্দ বের হয়, ঘন ঘন ওষুধ ঢালে মুখের গর্তে। ইদানিং এই অবস্থা চলে 2-3 দিন ধরে। হরিমাধব ডাক্তার এসে গম্ভীর মুখে বলে, এবার ওসব ছাড়ুন, লিভারের আর দোষ কি, পচে গেল বলে। তা বাবু যখন শুয়ে শুয়ে ওষুধ গেলে তখন পারোর ছুটি। কিন্তু ছুটি বলতে যে বাড়ি ছেড়ে যাবে তার উপায় নেই। বাবুকে বিশ্বাস নেই, যন্ত্রণা কখন কমবে কেউ বলতে পারে না। আর কমলেই কমলি এসে মুখ নাড়বে, যাও গাড়ি বের করো, বাবুর বেরুবার মন হয়েছে। এ তল্লাটে বাবুর বাড়ি যে দেখে তারই বুকে বেড়াল আছাড়ায়। অনেকখানি বাগান, সিমেন্ট কাঠ মিশিয়ে প্রাসাদের মতো দোতলা বাড়ি। বাগানের কোণে ছোট্ট ঘরে ডায়নামো আছে। জলঢাকা যখন আলো দিতে পারে না তখন এই ডায়নামো চলে। বাবুর কেউ নেই, বাচ্চা হয়নি, বউ গিয়েছে বছরখানেক আগে পরপুরুষের সঙ্গে ভেগে। আড়াল আবডাল পেলে কমলি বলে, ভাগবে না কেন, আমি হলেও ভাগতাম। মালিকদের ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু বাবুর দৌলতে পারোকে চেনে না 100 কিলোমিটারের মধ্যে কেউ নেই। 10 বছর চাকরি হয়ে গেল এ বাড়িতে, 2টো জিপ কেনা বেচা হয়ে গেল, কিন্তু কখনো আগ বাড়িয়ে কথা বলার অভ্যেস তৈরি হলো না। ভোররাতে জিপ নিয়ে ছুটেছিল হরিমাধব ডাক্তারের বাড়ি। হেঁটে আসলে বুড়ো সাতকাহন গাইবে। জিপে বসে বলল, আবার মাল খেয়েছে বুঝি, আর বাঁচানো গেল না হে, এত টাকা নয় ছয় করছে, ভেলোরে গিয়ে চিকিৎসা করিয়ে আনে না কেন বুঝি না, লিভার খসবে এবার। শব্দটা কদিন এতবার কানে এসেছে যে অজান্তেই নিয়ম ভঙ্গ করল। লিভার কি, লিভার কি? ডাক্তার বললেন, লিভার জানো না? মেটে, মেটে বোঝো, খাসির মেটে খাও না? তা ওরকম মেটে মানুষের পেটেও তো থাকে, লাল টুকটুকে, যেই ঘোচে লাল অমনি আসে কালো। ওষুধপত্র দিয়ে যাওয়ার আগে ডাক্তার বলে গেল, আর আমাকে ডাকবেন না, কোনো কথা শুনছেন না, এরপরে যদি আর 1 ফোঁটা অ্যালকোহল পেটে যায় তো শিবের সাধ্যি নেই কিছু করে। দরজার আড়ালে দাঁড়িয়ে পারো কথাগুলো শুনল। বাবু পড়ে আছে মরার মতো। কে বলবে কাল বিকেলে সেজেগুজে ওই মানুষ তার জিপে উঠেছিল, উঠে বলেছিল, অনেক দিন জুয়ো খেলিনি রে, চল একটু শিবু রায়ের জোতে। যতই সাজুক, বাবুর চোখের তলায় পোড়া হাঁড়ির ছোঁয়া, গায়ের চামড়ায় কালচে ছাপ মাখামাখি। 20 কিলোমিটার জঙ্গুলে রাস্তা পেরিয়ে ডায়না নদীর গায়ে শিবু রায়ের জোতে পৌঁছে দেখতে পেয়েছিল আরও গোটা 3 গাড়ি দাঁড়িয়ে আছে। নাম্বার আগে 100 টাকার একটা বান্ডিল ছুঁড়ে দিল বাবু পারোর কোলে। এটা সামলে রাখ বলে নেমে গেল। ইস্ত্রি করা ঝকঝকে 100 টাকাগুলো কেমন টাইট হয়ে শুয়ে আছে তারের বাঁধনে। এত টাকা সে রাখবে কোথায়? বাকি 3টে গাড়ির কোনো ড্রাইভার নেই। শিবু রায়ের এই জোত হলো জঙ্গলের একধারে, অন্তত 1 মাইলের মধ্যে জনবসতি নেই। মেরুদণ্ড সোজা করে বসে রইল পারো। বাবু যখন বের হলো তখন শিয়ালদের ডাকাডাকি শেষ হয়ে গিয়েছে। অন্ধকারে জোনাকি ছিটকে দিচ্ছে আলো। বাবুর পা জড়ায়নি, গলাও, তবে মদের গন্ধ বড় কড়া। গাড়িতে উঠে বসে হাসল বাবু। লাকটা খারাপ গেল, 2000 ফুরুত, চল এবার বিনাগুড়ি। এইরকম আশঙ্কা করেছিল পারো, কিন্তু শিবু রায়ের জোত থেকে বেরিয়ে হাইওয়ে ধরে বিনাগুড়ি ছাড়িয়ে নয়া বস্তি পর্যন্ত আসতে একটাও কথা বলেনি, বরং শুনেছে। গাড়িতে হেলান দিয়ে বাবু একটা লাইন বারংবার ঘুরিয়ে ফিরিয়ে গিয়েছে, এবার কালি তোমায় খাবো। পারো জানে কালী মানে কালীমার্কা। শিবু রায়ের জোতে বাবু খেয়েছে ভুটানের মদ। বিউটির ওখানে কালীমার্কা হাঁড়িয়া। মেয়ে ছেলেটার বয়স হয়েছে, গায়ের রং ফর্সা, এককালে শিলিগুড়িতে ছিল, বাবুই এই নয়া বস্তিতে এনে তুলেছে। নাক মুখ চোখ ভালো, কিন্তু গতর যা, 3 বাঘ বলবে কাল আবার খাবো। যেমন গতর তেমন গলা। এই গলার দাপটে বস্তির সবাইকে কেঁচো বানিয়ে রেখেছে বিউটি। বাবু গেলেই এক প্রস্ত গালাগাল শুরু হয়ে যায়, তারপর হাত ধরে ভেতরে ঢুকিয়ে নেয়। মাঝরাত্রে পারো যখন জিপে বসে ঢুলছে তখন কানের কাছে চিৎকার শুরু হয়, আরে এ বাদশাকা বেটা, এটা তোর ঘুমোবার জায়গা? নে ধরে তোল তোর বাবুকে, ঠিকঠাক নিয়ে যাবি, জোরে চালাবি না, হ্যাঁ কাল যেন ঠিক সময়ে নিয়ে আসিস। পারোকে হাত লাগাতে হয়। বাবু তখন সিটে ঢলে পড়ে, পড়তে পড়তে বলে, গুড নাইট বিউটি। তারপর গাড়ি চলতে শুরু করলে হাসে।
কিছু মনে করিস না পারো, আমাকে তো কেউ বকে না, তাই এখানে আসি। মাঝে মাঝে বকুনি খেতে খারাপ লাগে না। দরজার বাইরে দাঁড়িয়ে কালকের রাত্রের ঘটনাটা 2-3 বার ভাবল। ডাক্তারকে পৌঁছে দিয়ে এসে বাগানে ঢুকে ওর মনটা খুব খারাপ হয়ে গেল। বাবুর মেটের রং পাল্টাচ্ছে। নিজের পেটে হাত দিল সে। প্রত্যেক মানুষের পেটে মেটে আছে। যতক্ষণ টুকটুকে লাল ততক্ষণ কোনো অসুবিধে নেই। যেই রং পাল্টায় তখনই গোলমাল। বাবুর বাড়িতে মাংস সপ্তাহে 3 দিন। কমলির মন ভালো থাকলে মাঝে মধ্যে তার ভাগ্যে মেটে জোটে। শেষ কামড় দেবে বলে সে সরিয়ে রাখে পাতের ধারে। মানুষের মেটে আর পাঁঠার মেটেতে তফাৎ কি? কোনো কোনো মানুষ নাকি মানুষ খায়, তারা মেটেও খায়। নাভিতে হাত বোলালো পারো। চোখের তলায় কালি নেই, মুখে ছায়া নেই, শরীরে তাগদ আছে। এরকম মানুষ মানেই তার মেটে টুকটুকে লাল। ব্যাপারটা মাথার মধ্যে ক্রমশ ঢুকে যাচ্ছিল পারোর। কাঠের কল পেরিয়ে শের আলীর দোকানে ঝুলিয়ে রাখা মাংসের সঙ্গে মেটেও থাকে। দেখতে কি মোলায়েম। তা সবগুলোই যে খুব লাল তা নয়, কিন্তু যেগুলোই হলদে ছিটে লেগেছে সেগুলো বিক্রি হতে চায় না। শেষমেশ কেটে কুটে মিশিয়ে দেয় শের আলী। পাঁঠা তো মাল খায় না, তাহলে ওদের মেটে অমন হয় কেন? অবশ্য হলদে ছিটে লাগা আর পচে যাওয়া এক জিনিস নয়। পেটের ভেতর মেটে পচলে কি চেহারা হয় ঠাহর করতে পারল না পারো। বাগানে দাঁড়িয়ে সে যখন পেটে হাত বোলাচ্ছে তখন কমলি বেরিয়ে এলো। হনহন করে হেঁটে আসছে বাড়ি থেকে। ওর স্পষ্ট মনে হলো কমলির মেটে নিশ্চয়ই টুকটুকে লাল। চেহারা যা, তাতে খুব বড় সাইজের মেটে আছে বলে মনে হয় না। কমলি যে দাঁড়িয়ে পড়েছে, কোমরে হাত রেখেছে, তা খেয়াল করেনি পারো। ধমকানিতে চটক ভাঙল। ও মা গো, অমন ড্যাব ডেবিয়ে আমার পেটের দিকে তাকিয়ে আছো কেন? থতমত খেয়ে সত্যি কথা বলে ফেলল পারো। মেটে দেখছিলাম। মেটে? আকাশ থেকে পড়ল কমলি। কিসের মেটে? সম্বিত ফিরে পেল পারো। মাথা নেড়ে বলল, কিছু না। ও, বাবু মরছে যন্ত্রণায় আর উনি মেটের স্বপ্ন দেখছেন। বাবু দেহ রাখলে কি হবে ভাবতে পারছো? কার জিপ চালাবে তখন? কেন নিয়ে গিয়েছিলে কাল ওই বিনাগুড়ির রক্তচোষার কাছে? কমলির প্রশ্নের কোনো জবাব দিল না সে। কি উত্তর হবে এর? জবাবের জন্যে বসে রইল না কমলি। ভয়ে আমার হাত পা পেটের ভেতর সেঁধিয়ে যাচ্ছে। আমার কি, এ বাড়িতে ঝিগিরি করি। বাবু মরলে আর এক বাড়ি কাজ খুঁজে নেব, কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ তো একটা কিছু করতে হবে, কি বলো? সে মাথা নাড়ল। বাবুর জন্যে যদি ওষুধ আনতে কলকাতায় যেতে হয় তাও সে রাজি। কমলি খুশি হলো। তাই বলি কি, যার জিনিস তাকে ফিরিয়ে আনো না। কাকে? পারোর চোখের সামনে বিউটির বিশাল চেহারা ভেসে উঠল। বৌদিকে। এখনও তো বিয়ে করা বউ, আইনের ছাড়াছাড়ি তো হয়নি। তিনি তো নিজেই চলে গেছেন, আসবেন কেন আবার? কিছু বলা যায় না, গিয়ে বলতে দোষ কি? বাবু বলেছিল আর মুখ দেখবে না তার। আমি নিজের কানে শুনেছি। শিবুরায়ের জোতে বসে এক বন্ধুকে বলেছিল, খাঁচা থেকে যে পাখি উড়ে যায় আমি তার মুখ দেখি না। ওসব রক্ত গরম থাকলে পুরুষ মানুষ বলে। ও, তিনি কোথায় আছেন তা তো আমি জানি না। আমি জানি, বৌদির বোনের বাড়ি জলপাইগুড়িতে। সিনেমা হলের বাঁ দিকে 3তলা হলুদ বাড়ি। এই বেলা চলে যাও। জলপাইগুড়িতে 3-3টে সিনেমা হল, কোনটার পাশে? সে আমি জানি না। যে সিনেমা হলের সব কথা বাড়িতে বসে শোনা যায় বলেই ছুটল কমলি। পারো ওর পিছু নিল। বাবুর শোয়ার ঘরে কমলি যত সহজে ঢোকে সে পারে না। দরজায় দাঁড়িয়ে দেখল বাবু যন্ত্রণায় কাতরাচ্ছে। কমলিকে দেখে কাতর গলায় বলল, ডাক্তারবাবুকে ডাক। কমলি মুখ ফিরিয়ে পারোর দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা। বাবু বলল, পাপ? আমি তো কোনো পাপ করিনি কমলি, তবে আমার এই দশা কেন? কমলি জবাব না দিয়ে হাওয়া করতে লাগলো। মাথার ওপর পাখা ঘুরছে তবু। এবং তখনই দরজার পাশে দাঁড়িয়ে পারোর মনে পড়ল সেই 100 টাকার নোটের বান্ডিলটা বাবু চেয়ে নিয়েছিল বিনাগুড়িতে বস্তিতে নামার আগে। সেটা তো ফিরে আসেনি। এইভাবে টাকা বিলিয়ে দেওয়া পাপ কি না তা তার বোধগম্য হলো না। সে দেখল কমলি তাকে ইশারা করছে যাওয়ার জন্যে। গাড়িতে তেল না থাকলেও অসুবিধে নেই। মন্টুর পাম্প থেকে অ্যাকাউন্টে তেল নেওয়ার ব্যবস্থা আছে। আজ কিন্তু মন্টু মাথা নাড়ল। গত মাসের টাকা এখনও পাইনি, ওটা ক্লিয়ার না করলে দিতে পারবো না। এই গলায় কখনো কথা বলে না মন্টু। পারো বলল, 20 লিটার দিয়ে দাও, পরে কথা হবে। পরে আবার চান্স পাবো নাকি? হরিমাধব ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছে, কেঁচে গেলে দাম দেবে কে? প্রায় মিনিট 5 চেষ্টার পর
20 লিটার তেল ট্যাঙ্কে ভরতে পারল পারো। গতকালও যে ফুল ট্যাঙ্কিতে আপত্তি করত না, আজ তার পরিবর্তন দেখে সে হিসাব মিলাতে পারছিল না। 5 জন সাক্ষী খাড়া করে রাখল মন্টু আজ। মোড়ে দাঁড়াতেই যার সঙ্গে দেখা হলো সেই জিজ্ঞাসা করে বাবুর খবর, যেন কখন মরবে সেটাও পারো বলতে পারে। মানুষগুলো একটা মৃত্যুর খবর নিচ্ছে, অথচ চোখে মুখে একটুও দুঃখ নেই। যে লোকের টাকা থাকে আর সেই সঙ্গে মনের রোগ, তার শরীরের কলকবজা বিকল হয়ে গেলে সাধারণ মানুষের এত সুখ হয় কেন? জিপটা নিয়ে শের আলীর দোকানের সামনে পৌঁছে সে ব্রেকে পা রাখল। শব্দ শুনে শের আলী মুখ তুলে তাকালো। মাংস যা বিক্রি হওয়ার সকালেই হয়ে গেছে। কাজের দিনে একটার বেশি কাটে না শের আলী। আজ অর্ধেকও বিকোয়নি। জিপে বসেই ও পাঁঠার মেটে দেখতে পেল অর্ধেক বিক্রি হয়ে গেছে, কিন্তু টুকটুকে লাল ফুলের মতো জ্বলছে বাকিটা। নেমে এলো পারো। তাকে নামতে দেখে শের আলী অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আজ নিশ্চয়ই মাংস চাই না? কেন? পারো একবার শের আলী আর একবার ঝুলন্ত মাংসের সঙ্গে লেগে থাকা মেটের দিকে তাকালো। শের আলীর চোখের তলায় কালো ছাপ, শির বের করা রোগাটে শরীর। পারো শের আলীর নিজস্ব মেটেটা পরিষ্কার দেখতে পেল, ফ্যাকাশে মেরে গেছে, শুকনো ছিবড়ে ছিবড়ে। যে রেটে হাড়িয়া খায় তাতে এতকাল পচেনি কেন সেটাই বোঝা যায় না। ওর দৃষ্টির দিকে তাকিয়ে শের আলী খুব অস্বস্তিতে পড়ল। এই কি দেখছো? বাবু তো শুনলাম মরবে আজই, এখন মাংস নিয়ে কি হবে? মনে মনে শের আলীর জন্যে একটা কষ্ট তৈরি হলো। লাল টুকটুকে মেটে বিক্রি করছে যে, তার নিজের মেটের অবস্থায় 13টা। দরদস্তুর করে সে পাঁঠার মেটে কিনল 300 গ্রাম। চকচকে লাল বস্তুটি হাতে নিয়ে আজ বড় মোলায়েম ঠেকল। কি আদুরে, ধারগুলো নেমে গেছে পাতলা হয়ে। মানুষেরা যে দেখতে যত কুৎসিতই হোক অথবা সুন্দরী হোক, তাদের পেটের মেটে নিশ্চয়ই একরকম থাকে। মাথা নাড়ল পারো। না, মানুষই তা ভিন্ন রকম করে দেয়, কিন্তু পাঁঠারা, তারা কেন নিজেদের মেটে নষ্ট করে? শের আলী অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই পারো, কি বলছো মনে মনে? শালপাতার মোড়া বস্তুটির জন্যে তার 9 টাকা বেরিয়ে গেল। মাইনের অবশিষ্ট টাকাটা। খাওয়া পড়া বাবুর বাড়িতে, টাকাও জমে যাওয়া উচিত, কিন্তু জমে না। বড্ড খাওয়ার লোভ পারোর। ফাঁক পেলেই গঞ্জের দোকানগুলোই বসে যায়। কিন্তু জিপে ফিরে গিয়ে মেটেটার দিকে তাকিয়ে ওর মনে হলো আজ এটা না কিনলেই হতো। রাঁধবে কে? কমলিকে বললে ঝাঁটা নিয়ে তেড়ে আসবে। পারো ঠিক করলো আগে জলপাইগুড়ি থেকে ফিরে আসা যাক, তারপর এর একটা বিহিত করবে। ভালো স্পিডে জিপ চালাচ্ছিল পারো। শালপাতার ঠোঙাটা সে রেখেছে ড্যাশবোর্ডের ওপর। পারো ভাবছিল বৌদির বোনের বাড়িটা সে খুঁজে বের করতে পারবে কিনা। বাবুকে নিয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি করেছে অজস্রবার, কিন্তু সিনেমা হলে যায়নি। বাবুর সিনেমা দেখার রোগটাই যা ছিল না। বিনাগুড়ির মোড় ছাড়াতেই খচর খচর শব্দ শুনতে পেল পারো। তার গাড়ি নিঃশব্দে চলে, যত্নের হাত সব জায়গায় বোলানো। সামান্য শব্দ হলেই কান খাড়া হয়ে ওঠে। তাই দ্বিতীয়বারের শব্দ বোঝালো এটা গাড়ির কোনো অংশ থেকে নয়, এবং তখনই শালপাতাটার দিকে নজর গেল। শালপাতাটা কি নড়ছে? আচমকা ব্রেক কষে রাস্তার একপাশে গাড়ি থামালো পারো। মুখ নিয়ে গেল শালপাতার কাছে। স্থির হয়ে আছে ওটা এখন, কিন্তু একটু আগে শুধু শব্দই শোনেনি, নিজের চোখে দেখেছে ওটাকে নড়তে। মিনিট খানেক অপেক্ষা করলো পারো। না, আর কোনো নড়নচড়ন নেই। তবে কি ভুল দেখল সে? এমন হতে পারে গাড়ির। ঝাঁকুনিতে শব্দটা হচ্ছিল, শালপাতা নড়ছিল। কোনো কোনো মাছ নাকি মরে গিয়েও মরে না, কড়াইতেও লাফাই। এটা কি সেই রকম কিছু? মেটে শুদ্ধ শালপাতাটাকে ক্লাচের দিকে ঠেলে দিল পারো, যাতে ঝাঁকুনি লাগলে কম নড়ে। ফের স্টার্ট দিতে গিয়ে ডান হাতের বস্তিটাকে নজরে পড়ল। কাল রাত্রেও বাবু এখানে এসেছিল। 100 টাকার ইস্ত্রি করা নোটগুলো এখন বিউটির দখলে। বাবু মরতে বসেছে, অথচ বিউটি সেই টাকায় ফুর্তি করবে। হঠাৎ খুব রাগ হয়ে গেল পারোর। বাবু যদি মরে যায় তাহলে কার পরোয়া? সে জিপ থেকে নেমে বস্তিতে ঢুকল। এখন বস্তিটা ফাঁকা। কিছু কুচো খেলছে। জোয়ান মেয়ে পুরুষরা কাজে বেরিয়েছে। বিউটির ঘরের দরজা খোলা। সেখানে দাঁড়াতেই কথা খুঁজে পাচ্ছিল না পারো। রাগ যেটা মাথায় এসেছিল সেটা কেমন নেতিয়ে পড়েছে। পারো দেখল কেউ তাকে লক্ষ্য করেনি। সুরসুর করে সে ফিরে এলো জিপে। স্টার্ট নিয়ে নিঃশ্বাস ফেলল। ভালোই হলো। বাবু যদি ভালো হয়ে এখানে এসে শোনে পারো এসেছিল, তাহলে চাকরি খতম হয়ে যাবে। তাছাড়া বিউটিকে সে কী বা বলতে পারত?
জিপ চলছে ফুল স্পিডে। কয়েকটা রুরুয়া পেরিয়ে ধূপগুড়ির কাছাকাছি পৌঁছাতেই আবার সেই খচর খচর শব্দটা কানে এলো। পারো তখন ভাবছিল বিউটির মেটের কথা। অত বড় বুক, পাছা আর ধারালো গলার মেয়ে ছেলে সে জীবনে দেখেনি। অতএব তার মেটের সাইজটা কিছুতেই আন্দাজ করতে পারছিল না। কিন্তু বিউটির মেটে কী রকম? বাবু মাল খেয়ে আউট হয়ে গেলেও বিউটি ঠিক থাকে। ওর চোখের তলায় কালি পড়েনি, বরং গালে কিছুদিন হলো মেস্তার দাগ ফুটেছে। মেস্তা ঢাকতে আজকাল জোর পাউডার মাখে বিউটি। আর এই সময় শব্দটা কানে যেতেই সে একটা চোখ রাখল শালপাতার ওপর। গাড়ির ঝাঁকুনিতে যতটা কাঁপা উচিত ততটাই কাঁপছে ওটা, কিন্তু ওর ভেতরের বস্তুটা যেন নড়ছে। খচর খচর শব্দটা আসছে সেই কারণে। শালপাতার ফাঁক দিয়ে লালচে মেটে দেখা দিয়েই যেন মিলিয়ে গেল। আবার জিভ থামালো পারো। সঙ্গে সঙ্গে নড়াচড়া বন্ধ। হাত বাড়িয়ে শালপাতার ঠোঙাটা তুলে নিয়ে সে মেটেটাকে দেখল। শের আলি দেওয়ার সময় মুখ থেকে কেটেছিল, আর এক পাশ কেটেছিল সম্ভবত আগেই, অন্য খদ্দেরকে দেওয়ার সময়ই। কিন্তু দুটোর বদলে একদিকে এখন কাটার দাগটা দেখা যাচ্ছে, অন্য দিকটা আর এবড়ো খেবড়ো ঠিক নেই। যদিও মোলায়েম হয়ে এপাশের মতো পাতলা হয়ে যায়নি, কিন্তু কেনার সময় সে স্পষ্ট দেখেছিল দুদিকেই কাটার দাগ স্পষ্ট। হতভম্ব হয়ে গেল পারো। সে কি ভুল দেখেছিল? মেটেটাকে এখন আরও লাল দেখাচ্ছে। শালপাতায় মুড়ে সে বাঁ দিকের খোপে চাবি খুলে যন্ত্রপাতির মধ্যে ওটাকে রেখে দিয়ে ফের চাবি দিয়ে দিল। তিস্তা ব্রিজ পেরিয়ে জলপাইগুড়িতে পৌঁছাতে আর বেশি সময় লাগেনি। সারাটা পথ ছিল নিরুপদ্রব। শহরে ঢুকে প্রথম দুটো সিনেমা হলের আশপাশে হলুদ বাড়ি দেখতে পেল না। তৃতীয় হলটির সামনে এসে সে খুশি হলো। স্পষ্ট দেখতে পাচ্ছে বাড়িটা। জিপ থেকে নামবার সময় হঠাৎ খচর খচর শব্দটা কানে এলো। ড্যাশবোর্ডের বন্ধ ড্রয়ার থেকে আওয়াজটা আসছে। পারোর শরীরে আচমকা হিম লাগলো। গাড়ি এখন চলছে না। কানকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। মরে যাওয়া পাঁঠার মেটে কি কখনো নড়াচড়া করে? ছাই মাখিয়ে কই মাছ কেটে ফেলার পরেও সেটাকে নড়াচড়া করতে দেখেছে সে। এ পাঁঠাটা কি সেই রকম? পারোর মনে হলো সে একটা মেটে ভূতকে ওই বাক্সে বন্দি করে রেখেছে। খুলে রাস্তায় ফেলে দেওয়াটাই ভালো। কিন্তু তখনই শব্দটা থেমে গেল। কান খাড়া করেও কোনো শব্দ শুনতে পেল না সে। এই সময় একটা লোক প্রায় তার ঘাড়ের কাছে এসে বলে উঠল, আরে চেনা চেনা মনে হচ্ছে, তুমি বাবুর বাড়ির ড্রাইভার না? মুখ ফিরিয়ে পারো পরপুরুষটিকে দেখতে পেল। মুঠোর মধ্যে সিগারেট নিয়ে ফুকফুক করে টানতে টানতে কথা বলছে। সে মাথা নেড়ে নীরবে হ্যাঁ বলল। পরপুরুষ বলল, তা এখানে কি করছো চাঁদু? সিনেমার টাইম হয়নি। লোকটার সঙ্গে কীরকম ব্যবহার করবে ভেবে পাচ্ছিল না পারো। চুলটুলের কায়দা আছে, কোঁচানো ফর্সা ধুতি আর আর কলার তোলা পাঞ্জাবি। চেহারাটি অবশ্য স্বাস্থ্যবান নয়। এর মেটেটা কীরকম? তার যদি একটা চোখ থাকতো যা দিয়ে জামা কাপড়ের আড়াল ভেদ করে মানুষের পেটের মধ্যে মেটে দেখে নিতে পারত, তাহলে কি আরামটাই না হতো। একে এসে দেখেছে কয়েকবার। বাবুর সঙ্গে আলাপ ছিল। কমলির কাছে শুনেছে বাবু যখন বাড়ি থাকতো না তখনই বৌদির কাছে আসতো। আমি সিনেমা দেখতে আসিনি, বৌদির কাছে এসেছি, পারো শক্ত মুখে জানালো। সঙ্গে সঙ্গে লোকটার মুখে বিস্ময় ফুটে উঠল। হ্যাঁ, বলো কি, বাবু পাঠিয়েছে? পাখি খাঁচা থেকে সরে বেরিয়েছে, এবার ফুরুত করে ওড়ার জন্য তৈরি। তা কি ব্যাপার? পারো উত্তর দিল না। লোকটা বুঝল, বুঝে বলল, তাহলে চলো আমার সঙ্গে। দেখা করে কি না দেখো। এখন আমার সঙ্গেও চট করে দেখা করে না। বিশ্বাস হচ্ছে না? গাঁগঞ্জের সবাই তো আমাকে দুষছে, পরের বউ ফুসলেছি। আরে আমি হলাম মই। মই বেয়ে উঠে যেই ডালের নাগাল পেয়ে যায় তখন আর মইয়ের দরকার কি? বলতে বলতে লোকটা পারোকে নিয়ে হলুদ বাড়ির ভেতরে ঢুকলো। বসার ঘরে ঢুকে বলল, এই অবধি আমার অধিকার, বুঝলে? এই যে সোনার মা, না না আমি নই। তেনাকে বলো তার স্বামীর ড্রাইভার এসেছে দেখা করতে, দরকারটা বলছে না। পারো দেখল ভদ্রলোক আয়েশ করে বসে সিগারেট খাচ্ছেন। সে দরজার পাশে দাঁড়িয়ে ইতিউতি তাকাচ্ছে। এটা যাদের বাড়ি তাদের কাউকেই তো দেখতে পাওয়া যাচ্ছে না। মিনিট তিনেক অপেক্ষা করার পর বৌদি এলেন। খুব বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে বলল, ও কি ব্যাপার, এখানে কে পাঠিয়েছে? খুব ঘাবড়ে গেল পারো। সত্যি কথাটা বলতে দেরি করল না। কমলি। কমলি? তার এত সাহস হলো? কেন এসেছ? বৌদি দরজায় দাঁড়িয়েই প্রশ্ন করছিল। বাবুর শরীর খুব খারাপ, বিনীত হয়ে জবাব দিল পারো। শরীর খারাপ তো আমার কাছে কেন? ডাক্তার দেখাও।
হরিমাধব ডাক্তার জবাব দিয়ে গেছে। এতক্ষণ লোকটা হাঁ করে শুনছিল, এবার তড়াক করে লাফিয়ে উঠল। জবাব দিয়ে গেছে? কি জবাব? মাল যদি আবার খাই তাহলে বাঁচানো যাবে না, তাই তো? মাথা নাড়ল পারো। না, বাবু আর এমনিতেই বাঁচবে না। তোমাকে কে বলল কথাটা? লোকটা কাছে এগিয়ে এলো। সবাই জানে, গঞ্জের সবাই। বিছানায় পড়ে আছে বাবু, তাই কমলি পাঠালো। বা ও রানী, এখন কলকাতায় নয়, তোমার গঞ্জেই ফিরে যাওয়া উচিত। যা গেছে তা যাক, যা আছে তাই বিক্রি করলেও কলকাতায় বাড়ি হয়ে যাবে। মরার আগে যাওয়া দরকার তোমার। হাজার হোক তুমি ওর বিয়ে করা বউ, প্রকৃত উত্তরাধিকারী। লোকটা হাসল। বৌদি ঠোঁট কামড়ালেন। সে আমার মুখ দেখবে না বলেছিল। এই, চোখ চেয়ে দেখে কথা বলার অবস্থায় আছে নাকি তোমার বাবু? আজ্ঞে না, পারো জবাব দিল, যদিও এই ব্যাপারটা সে স্পষ্ট জানে না। লোকটা খুশি হলো। ব্যাস, যে চলে যাচ্ছে সে আর কি বলবে, বরং পাঁচ পাবলিক বলবে, কি সতীসাধ্যী স্ত্রী গো, স্বামীর নিঃশ্বাস ফেলার আগে ফিরে এলো। কি যা তা বলছো? বৌদি গলা তুলল। ঠিকই বলছি, এখন না গেলে সম্পত্তি কে কোথা থেকে হাতিয়ে নেবে তার হদিশ পাওয়া যাবে না। খুড়তুতো মামাতুতোরা নেই, তখন মামলা করে খোসা পাবে। আমার কি, এখন আমি তো আঁটি। কলকাতায় যাওয়ার আগে গুছিয়ে নাও। বেশ, যখন এত করে বলছো, কিন্তু আমার বাসনা ছিল না। যে বাড়ি একবার ছেড়ে এসেছি অত্যাচারিত হয়ে, সেখানে আবার পা রাখবো? তা বলছো যখন এত করে, বৌদি নিজের মনে বলছিল, তাহলে বিলম্বের দরকার নেই, আমি জিনিসপত্র গুছিয়ে আনি। তুমি যাবে? বৌদিকে চিন্তিত দেখালো। আচ্ছা চলো, একা যেতে ঠিক সাহস হচ্ছে না। সমস্ত পথ পারো মুখ বুজে জিপ চালালো। লোকটা কত রকমের পরামর্শ দিল বৌদিকে তার হিসেব নেই। বৌদি কিন্তু জিপে ওঠার পর মাথায় ঘোমটা দিয়েছে আর চুপটি করে রয়েছে। সেই লোকটাকে এও বলতে শুনল, আমি তোমার উপকার করে যাব। জানি, বাবুর প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যে তুমি আমায় বেছেছিলে। মনে নাওনি একবারও, তবু। তা বলি কি, কলকাতা হলো বিরাট জায়গা। তোমার ভগ্নিপতির বন্ধু যতই স্বপ্ন দেখাক, তোমার থাকা উচিত এখানেই। চেনা পরিবেশে মানুষ স্বচ্ছন্দে থাকে। বাড়ির কাছাকাছি এসে বুক ঢিপঢিপ করতে লাগলো। যদি গিয়ে দেখে বাবু আর নেই তো হয়ে গেল। বৌদি গাড়ি রাখবে বলে মনে হয় না। স্টার্ট বন্ধ করতেই বৌদি বলল, শোনো, তুমি একবার ওপরে গিয়ে দেখে এসো আগে। আমি যাব? লোকটা খুব ঘাবড়ে গেল। কি জানি, যদি ফাঁদ হয়, যদি ওকে মিথ্যে শিখিয়ে পাঠিয়ে থাকে, তাহলে আমি গেলে তো হাড় ভেঙে দেবে। এই, তুই সত্যি বলছিস? হ্যাঁ। পারো গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আর এই সময় কমলি ছুটে এলো বাইরে। বৌদি এসেছে? তাকে ঘাড় নাড়তে দেখে কমলি চিৎকার করলো, ও বৌদি, তাড়াতাড়ি আসুন, বাবু খাবি খাচ্ছে, ও বৌদি। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে বৌদি ছুটল বাড়ির ভেতর। পেছন পেছন লোকটা। বাবু খাবি খাচ্ছে, তার মানে শেষ সময় এসে গিয়েছে। পারোর মন খুব খারাপ হয়ে গেল। এই এতদিনের আরামের চাকরি চলে গেল ভেবে তার খুব কান্না পাচ্ছিল। এবং তখনই সে খচর খচর শব্দটা শুনতে পেল। সারাটা পথ খেয়ালই ছিল না ওটার কথা। তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে খোপের ভেতর থেকে শালপাতার ঠোঙাটাকে টেনে বের করতেই দেখল ফক্কা, ওটা খালি। ঝুঁকে স্ক্রুড্রাইভারের ওপর লালচে মেটেটাকে দেখতে পেল। সন্তর্পণে স্ক্রুড্রাইভার ধরে ওটাকে বাইরে বের করে আনতেই মনে হলো মেটেটা একবার কেঁপে উঠল। হয়তো চোখের ভুল, কিন্তু যেটা সত্যি সেটা হলো মেটের শরীরের কোথাও আর শের আলীর ছুরির দাগ নেই। একেবারে নিটোল হয়ে গেছে ওটা, যেন একটা ছোট্ট কাছিম। ঠিক মাঝখানে উঁচু আর চারপাশে পাতলা হয়ে নেবে গেছে। কোথাও কোনো খাঁজ নেই, কোথাও কাটার চিহ্ন নেই। অথচ এসবই ছিল। এত মোলায়েম গোলাকার ছিল না মেটেটা। পারোর মাথা ঘুরতে লাগলো। জিপের গায়ে হেলান দিয়ে সে এবার হাতের তেলোই মেটে নিয়ে দাঁড়িয়ে রইল খানিক। না, কোনো খচর খচর শব্দ নেই, নড়ছেও না একটু। এতক্ষণ ওসব যদি শোনার ভুল হয়ে থাকে, তাহলে মেটের চেহারা পাল্টে গেল কি করে? কিন্তু সেই টুকটুকে লাল রংটা কি জেল্লা হারিয়েছে? অতটা লাল আর নয় বলে মনে হচ্ছে। কেন এমন হলো? হয়তো অনেকক্ষণ পাঁঠার শরীর থেকে আলাদা হয়ে থাকায় রংটা নষ্ট হয়ে যাচ্ছে। মেটের গায়ে কোনো রক্ত বা রস নেই। সে যত্ন করে বুক পকেটে রেখে দিল ওটাকে। তারপর ধীরে ধীরে ভেতরে পা বাড়ালো। সিঁড়ির মুখেই দেখা হয়ে গেল লোকটার সঙ্গে। চোরের মতো নেমে আসছে। চোখাচোখি হতেই জিজ্ঞাসা করল, কি করি বলো তো? জলপাইগুড়িতে নিয়ে যাওয়া উচিত ওকে। কেন? প্রশ্নটা করতেই বুক কেঁপে উঠল। নাকি মেটেটা নড়ল। বাবু তাহলে মরেনি এখনো? এখানে থাকলে রাত পোহাবে বলে মনে হয় না।
লোকটা সত্যি উদ্বিগ্ন। এদিকে সন্ধে হয়ে এলো। এই সময় কমলি এসে দাঁড়ালো সিঁড়ির মুখে। বৌদি বলল, আপনাকে আজ চলে যেতে, বাবুকে নড়ানো যাবে না। তারপর পারোর দিকে তাকিয়ে বলল, সারাদিন তো কিছু মুখে দাওনি, ঘরে ভাত ঢাকা আছে। কমলি চলে যেতে লোকটা চোখ ছোট করল। আমে দুধে মিশে যাচ্ছে। লাস্ট বাস কখন? আমি জানি না। পারো কথা শেষ করতে না করতেই লোকটা বেরিয়ে গেল। বাবুর গায়ের রং কালচে হয়ে গেছে। মুখ হাঁ হয়ে বিছানায় পড়ে রয়েছে এখন। মাথার পাশে একটা চেয়ারে বৌদি বসা। বাবুর পেটের দিকে তাকালো পারো। নির্ঘাত বাবুর মেটে পচে গলে যাচ্ছে এখন। এই মানুষটি জুয়া খেলে বিউটির ঘরে মাল খেয়েছে কে বলবে? বৌদির শরীর ভারী, কমলির মতো কাঠি কাঠি নয়। পারো বৌদির পেটের কাছে খোলা চামড়া দেখতে পেল খানিক। ঝুঁকে পড়ে বৌদি তখন বলছিল, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ গো, খুব কষ্ট হচ্ছে। বাবু মাথা নেড়ে হ্যাঁ বলল। বৌদি বলল, খাও, আরও মদ খাও, আমার কথা তো শোনোনি। বৌদির মেটে কি রকম হবে? পারোর মনে হলো নির্ঘাত বৌদির মেটে লাল নয়। শুধু শরীর ভালো হলেই মেটে লাল হবে? মনটাকে সেই সঙ্গে ভালো হতে হবে না? পাঁঠাও কারো ক্ষতির কথা ভাবে না। শরীর ভালো হলেই ওদের মেটে লাল হয়। হঠাৎ বুক পকেটটা থরথরিয়ে উঠল। এবার আর চোখে পকেটের দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়ালো পারো। মেটেটা নড়ছে। তার বুক পকেট থেকে এখন যেন বেরিয়ে আসতে চাইছে। চট করে বাঁ হাত দিয়ে সে মেটে শুদ্ধ পকেটটাকে চেপে ধরতে চাইল। আর তখনই কমলি এসে দাঁড়ালো পাশে। একেই বলে পুরুষ মানুষের মন। বাবু যাচ্ছে স্বর্গে, আর তুমি জুলজুলিয়ে বৌদির শরীর দেখছ। অন্য সময় এমন ভান করে থাকো, পকেটে কি আছে? এত বড় একটা অভিযোগের ধকল সামলে উঠতে পারল না পারো। কথাগুলো এমন গলায় বলেনি কমলি যাতে বৌদির কানে যাবে না। কাঁটা হয়ে সে দেখল বৌদি বাবুকে ছেড়ে এবার তার দিকে মুখ ঘোরালো। আর একটু আড়ালে সরে যেতেই বৌদির গলা ভেসে এলো, ওখানে কে কমলি? পারো এসেছে। কমলির জবাব এবার নরম গলায়। বৌদি কথা বাড়ালো না। কিন্তু কমলি ছাড়ার মেয়ে ছেলে নয়। বুক পকেটে কি রেখেছ? হাত সরাচ্ছ যে বড়। কিছু না, জবাব দিতেই মেটেটা নড়ে উঠল আচমকা। তুমি আমাকে মিছে কথা বলছো? হ্যাঁ, তোমার জন্যে ভাত ঢেকে রাখি না আমি? মেটে আছে, মেটে। সমস্যা চাপা দিতে জবাব দিল পারো। মেটে? ও মা, মেটে কেউ পকেটে রাখে নাকি? কি অনাসৃষ্টির কথা গো, দেখি। হাত বাড়ালো কমলি। অতএব ওটাকে বের করতে বাধ্য হলো পারো। সঙ্গে সঙ্গে হিসিয়ে উঠল কমলি। তুমি কি মানুষ? হ্যাঁ, বাড়ির কর্তা মরতে বসেছে, তবু তোমার খাওয়ার এত নোলা? পারো কাঁটা হয়েছিল। কমলির সামনে যদি মেটেটা লাফিয়ে ওঠে, কিন্তু তার আগেই কমলি সেটাকে ছোঁ মেরে নিয়ে নিল। রাঁধতে তো হবে আমাকেই। বাবুর যদি রাত কাটে তাহলে কাল দুপুরে খেতে পাবে। এবার ভাতগুলো গেল গিয়ে। পুরো ভাত খেতে পারল না পারো। মেটেটাকে হাতছাড়া করার পর থেকেই মন খিচড়ে গেছে, খিদেটাও চলে গেল। হাত মুখ ধুয়ে দাওয়ায় বসতেই সে চাঁদের আলো আর ব্যাঙের ডাক শুনতে পেল। কাল সন্ধ্যাবেলায় যখন চাঁদ উঠেছিল, আজ না ওঠার কোনো কারণ নেই। আর ব্যাঙগুলো খিদে পেলেই এই সময়টা ডাকে। শুধু খিদে নয়, মৃত্যু ভয়ও তো ডাকে। দরজার ফাঁক থেকে লাঠিটা নিয়ে সে পা টিপে টিপে বাগানে নামল। বাতিল একটা চৌবাচ্চায় বসে ডাকছে ব্যাঙগুলো। এই বিশেষ ধরনের প্রাণীগুলোকে সেই ধরে এনেছে আঙরভাষা নদীর ধার থেকে। বড়শিতে বিধিয়ে ভোর রাত্রে ডুডুয়ার জলে ফেলে দিলেই মাছ আসবে ধেয়ে। ব্যাঙগুলো ধরায় আছে, মাছ ধরতে যাওয়ার সময় পাচ্ছে না সে। দুদিন আগে একটা ঢোঁড়া সাপকে দেখেছিল চৌবাচ্চার কাছে আসতে। সে বেটাই এসেছে আজ। লাঠিটা উঁচিয়ে কয়েক পা এগোতেই সে থমকে দাঁড়ায়। লোকটা বলল, এর মধ্যে ব্যাঙ আছে নাকি? আমি কাছে আসতেই এমন চেঁচিয়ে উঠল যে ঘাবড়ে গেছিলাম। হলো কি, বাস পেলাম না। লাস্ট বাস চলে গেছে। তোমার বৌদি কি চিজ জানো তো, তাই তোমার সঙ্গে আলোচনা করতে এলাম। লোকটা তাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে যাওয়া মাত্র যে ব্যাঙগুলো চুপ করে গেল তা টের পেল পারো। বাবুর বাড়ির লাগোয়া বাগানের শেষ প্রান্তে তার এই ঘর। এখানে যে লোকটা সেঁদোবে তা সে ভাবতে পারছে না। ঘরে ফিরে গিয়ে দেখল লোকটা খাটিয়ার উপর আরাম করে বসেছে। বাহ, খাসা ঘরটি। ডাইরেক্ট চাঁদ থেকে আলো আসে। কাউকে বলার দরকার নেই এখানে আমি আছি। তুমি আমাকে দেখো, আমিও দেখব। ওই ঝিটা এই ঘরে আসে নাকি? আসে না? যাক, তবু বাঁচোয়া। লোকটা এবার সিগারেট ধরালো। ব্যাঙ পুষছ? পারো মাথা নাড়ল। হ্যাঁ। লোকটা বলল, ভালো, বড় মাছ ব্যাঙ খাই। আমি অবশ্য দেখিনি কখনো। যে মাগিটার কাছে তোমার বাবু যায় তার নাম বিউটি না?
পারো আবার মাথা নেড়ে হ্যাঁ বলল। লোকটা কিছুক্ষণ সিগারেট টানল। 2 পয়সা যদি রোজগার করতে চাও তো আমার কথা শোনো। তুমি তো লোক খারাপ নও। যার জন্যে চুরি করলাম সেই এখন চোর বলছে। বিউটির কাছে আমাকে নিয়ে চলো, বুঝলে? অবাক হয়ে লোকটার দিকে তাকালো পারো। বিউটির কথা অবশ্য এ তল্লাটে সবাই জানে, কিন্তু এ কেন সেখানে যেতে চায়? পারো মাথা নাড়ল। বাবু জানতে পারলে মেরে ফেলবে। যে লোকটা খাবি খাচ্ছে সে জানবে কি করে? আমি বাবুর নুন খেয়েছি, আপনার কথা শুনতে পারবো না। অ লোকটা মাথা নাড়ল। তা ভালো, রাতটা আমায় এই ঘরে কাটাতে দেবে তো? পারো কিছু বলল না। লোকটা তার খাটিয়ায় শরীর এলিয়ে দিল। বড় ফুটফুটে জ্যোৎস্না উঠেছে হে। তবে তোমার এই ব্যাঙ পোষা ভালো জিনিস নয়, ব্যাঙের লোভে সাপ আসে। পারো নিজের ঘর ছেড়ে বেরিয়ে এলো। লোকটাকে কি বৌদি তাড়িয়ে দিল? তাই কি যার জন্যে চুরি করি কথাটা ওড়ালো লোকটা? কিন্তু সঙ্গে সঙ্গে বিউটির কথা মনে পড়ল ওর। লোকটা বিউটিকে খুঁজছিল। মেয়ে ছেলেটা বাবুর অনেক টাকা ঝেড়ে দিয়েছে। এখন মরার সময় হয়তো জানতেও পারছে না খবরটা। আর জানলেই যেন ছুটে আসবে এখানে। এলেই বাকি, তাতে বাবুর জীবন তো ফিরবে না। আজ রাত্রে ঘুমের যখন চান্স নেই তখন মাছ ধরতে যেতেই হয়। ব্যাঙের চৌবাচ্চার পাশে বসে চাঁদ দেখতে দেখতে কথাটা ভাবলো পারো। তারপরেই জিভ কামড়ালো। বাবুর যখন মরণের সময় তখন মাছ ধরার কথা ভাবছি, ছি। পারো উঠে বাগান পেরিয়ে ভেতর বাড়িতে ঢুকলো। সন্ধে হয়ে যাওয়ার পর এই বাড়ি আরও নিঝুম। অবশ্য বাবু সুস্থ থাকলে এ বাড়িতে বসে সন্ধে দেখা হয় না। সিঁড়ি দিয়ে ওপরে উঠে সে বারান্দায় পা দিল। কোথাও কোনো শব্দ নেই। কমলি নিশ্চয়ই রান্নাঘরে। বাবুর ঘরের দরজার দিকে এগোতে সে খচর খচর শব্দটা শুনতে পেল। সারাদিনে শব্দটাই এমন অভ্যস্ত হয়ে পড়েছে যে পারো চমকে চারপাশে তাকাতে লাগলো। এবং তখনই দরজার সামনে ওটাকে দেখতে পেল। চটজলদি মেটেটাকে তুলে নিল পারো। চেহারাটা একই রকম আছে, শুধু আকারে সামান্য বড় লাগছে। কিন্তু এটা এখানে এলো কি করে? রান্নাঘরে নিয়ে যাওয়ার সময় কমলির হাত থেকে কি পড়ে গেছে? শালপাতাটা তো আলগা ছিল। মেটেটাকে বুক পকেটে রেখে দিল পারো। তারপর দরজা দিয়ে মুখ বাড়ালো। বাবু শুয়ে আছে চোখ খুলে। খাবি খাচ্ছে বলে মনে হচ্ছে না। বৌদিকে দেখা যাচ্ছে না। বাবুর জন্যে খুব কষ্ট হলো পারোর। সে পায়ে পায়ে ঘরে ঢুকলো। সঙ্গে সঙ্গে বুকের ভেতর খচর খচর আরম্ভ হলো। বাঁ হাতে বুক চাপলো পারো। জামার আড়াল সত্ত্বেও হাতের মুঠোয় মেটেটার বিক্ষোভ সে টের পাচ্ছে। এবার বাবুর নজর পড়ল ওর ওপর। যেন চিনতেই পারছে না। পারোর গলা ভেঙে গেল। বাবু! বাবুর ঠোঁটে হাসি ফুটল। তারপর ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, বিউটিকে বলিস আর যেতে পারলাম না। এ কি কথা শুনছে সে? শেষ সময়ে মানুষ মেয়ে ছেলের কাছে যাওয়ার চিন্তা করে। আর তখনই বৌদি ঘরে ঢুকলো। বাবু তার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। মুখ চোখ বেঁকে গেল আবার। বৌদি এর মধ্যে কি পোশাক পাল্টেছে? বাবুর মাথার কাছে বসে ওষুধ গ্লাসে ঢেলে বলল, এটা খেয়ে নাও। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ওষুধ খেতেই হবে। আমার সেবায় যদি মন না ভরে তাহলে তোমার বিউটিকে ডেকে পাঠাবো। বাবু এবারও জবাব দিল না। বৌদি একবার পারোর দিকে আর চোখে দেখে নিল। সেই লোকটাকে তাড়িয়ে দিয়েছি এ বাড়ি থেকে। কলকাতায় যাব ভেবেছিলাম, আর যাব না। এ বাড়ি ছেড়ে যাওয়ার পর কেউ আমার শরীর ছোঁয়ার সুযোগ পায়নি, বুঝলে? নাও ওষুধ খাও। বাবু বলল, আমাকে একটু মদ দাও, মদ খেলে ব্যথা কমে। সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে উঠল বৌদি, ইল্লি আর কি। হঠাৎ নিচের বাগানে কমলির চিৎকার ভেসে এলো। কমলি চেঁচাচ্ছে, কে কে আপনি? আর তারপরেই সব চুপচাপ। বৌদি ওষুধ রেখে তড়াক করে উঠে পড়ল। তারপর লম্বা লম্বা পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। পারো কমলির আর্তনাদ শুনেছিল, কিন্তু বাবুর জন্যে এত মন খারাপ হয়েছিল যে সে নড়ল না। বিছানার নিচে বসে বাবুর পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো সে। আর তখনই বৌদির চিৎকার ভেসে এলো, পারো! এক ঝটকায় নিজেকে তুলে ঘর ছেড়ে বেরিয়ে সিঁড়ি ডিঙিয়ে বাগানে নেমে এলো পারো। বৌদি তার ঘরের সামনে, মা কালীর মতো ভঙ্গি, শুধু জিভটা বের করা নেই। ওকে দেখা মাত্র বৌদি চিৎকার করল, একটা পুরুষ ডেকে আনতে পারবি? সন্ধে পেরোনো রাত্রে এমন হুকুম শুনবে ভাবতে পারেনি পারো। সে কাছে এগিয়ে দেখল কমলি মাথা নিচু করে দাঁড়িয়ে খাটিয়ার পাশে, আর লোকটা সেখানে বসে। বৌদি বলল, নিয়ে আয় পুরুত, আজ রাত্রেই এদের বিয়ে দিয়ে তবে ছাড়ব। এবার কমলি হাউমাউ করে কেঁদে উঠল, বিশ্বাস করো বৌদি, আমার কোনো দোষ নেই। দোষ নেই? তুই এই ঘরে কি মতলবে এসেছিলি?
পারো আমাকে মেটে দিয়েছিল, সেটা পাচ্ছিলাম না রান্নাঘরে, তাই জিজ্ঞাসা করতে এসেছিলাম। মেটে দিয়েছিল? ঘরের মানুষ মরতে বসেছে আর তোকে মেটে দিয়েছিল? দিব্যি করে বলছি। তা আমি কি জানি অন্ধকারে এ মিনসে শুয়ে আছে। ডাকছি পারো ভেবে, উঠছে না। তখন পিঠে হাত দিয়ে ডাকতেই আমাকে জড়িয়ে ধরল। কমলি মুখ নামালো। জড়িয়ে ধরল? তা একবার চিৎকার করে থেমে গেলি কেন? বৌদি চাপা গলায় জিজ্ঞাসা করল। মুখ নামিয়ে কমলি বলল, উনি চিৎকার করতে দিচ্ছিলেন না, তুমি বকবে সেই ভয়ও হচ্ছিল। ছি ছি ছি, তোমার চরিত্র এই। আমাকে বের করে নিয়ে যাওয়ার আগে দিনরাত গুজুর গুজুর করে প্রেমের বাক্য শোনাতে, আর একটা ঝিয়ের সঙ্গে এসব করছো। বৌদি ধিক্কার দিল। এবার মুখ খুললে সুন্দরী। রাজভোগ বাসি ঠান্ডা হলে তার চেয়ে গরম গরম আলু সেদ্ধ ভাত ঢের বেশি উপাদেয়। তোমার বুকের মধ্যে হিমালয়ের সব বরফ জমা। বাবু পারেনি গলাতে, আমিও না। যাকে ঝি বলছো তার ভেতরে যা উত্তাপ, তা তুমি এ জীবনে সঞ্চার করতে পারবে না। লোকটা রসিয়ে রসিয়ে কথাগুলো বলে উঠে দাঁড়ালো। দূর হও, দূর হও সামনে থেকে। এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। বৌদি আর দাঁড়ালো না, হনহনিয়ে বাগান ডিঙিয়ে চলে গেল বাড়ির ভেতরে। লোকটা কমলির দিকে তাকালো। শুনলে তো? তা তুমি যদি চাও তো আমার সঙ্গে যেতে পারো। কমলি কোনো জবাব দিল না। লোকটা ওর পাশে এসে দাঁড়ালো। আমি মানুষ মন্দ নই, তবে বিয়ে থা করতে পারবো না বাপু। যাবে তো চলো। কমলি সরে দাঁড়ালো, মুখ তুলল না। লোকটা এবার বাইরে বেরিয়ে এলো, উদাস গলায় বলল, দেখি বিউটির ওখানে কি করে পৌঁছানো যায়। আমি দুধে মিশে যাই, কিন্তু আঁটি থেকে গাছ বেরোই। জ্যোৎস্না মেখে লোকটা চলে যাওয়ার পর পারো কান্না শুনল। তার ঘরের মেঝেতে বসে কমলি কাঁদছে। মেয়েটার মুখ যাই হোক, তার যত্ন আত্মি তো কিছু কিছু করত। লোকটা যে কথা বলল সেটা কি ঠিক? বৌদি যদি বরফ, তবে ওর ভেতরে উত্তাপ আছে। নতুন চোখে কমলির দিকে তাকাতেই ওর বুকটা যেন নড়ে উঠল। পারো বুকে হাত দিল, আর তখনই তার খেয়াল হলো বুক পকেটে মেটেটা নেই। সে চকিতে পায়ের দিকে তাকালো। সব কিছু বিস্মরিত হয়ে যে পথ দিয়ে এসেছিল, জ্যোৎস্নার আলোয় সেই পথটা খুঁজে দেখল। তারপর প্রায় সম্মোহিতের মতো দোতলায় উঠে এলো। কোথাও নেই। মহামূল্যবান কিছু হারিয়ে যাওয়ার যন্ত্রণা এখন তার বুকে। ঘরে উকি মারল সে। বৌদি খাটের পাশে চেয়ারে বসে দুহাতে মুখ ঢেকে কাঁদছে। বাবু শুয়ে আছে টান টান। পারো কাঠ হয়ে গেল। বাবু কি মরে গেল? সে পায়ে পায়ে বাবুর কাছে গিয়ে দাঁড়াতেই বৌদি মুখ তুলল। সারা মুখে জল। বৌদি জিজ্ঞাসা করল, আপদ বিদেয় হয়েছে? তাহলে কি বাবু মরেনি? মৃতদেহের সামনে বসে কি কেউ এ প্রশ্ন করে? সে মাথা নাড়ল। বৌদি আবার জিজ্ঞাসা করল, হারামজাদিটা গিয়েছে সঙ্গে? পারো মাথা নেড়ে না বলল। বৌদি নিঃশ্বাস ফেলল, তারপর বলল, তুমি এখানে বসো, আমি বাথরুম থেকে আসছি। বৌদি চলে গেলে সে বাবুর মুখের দিকে তাকালো। না, নিঃশ্বাস পড়ছে। বাবু মরেনি, ঘুমোচ্ছে। কিন্তু বাবুর মুখের সেই কালচে ভাবটা কমলো কি করে? অতটা অসুস্থ তো দেখাচ্ছে না। এটা কি তার চোখের ভুল? এই সময় বাবু ঘুমের ঘোরে কোকিয়ে উঠল, আহ! বাবুর একটা হাত পেটে পড়তেই খচর খচর শব্দটা উঠেই মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে চমকে উঠল পারো। শব্দটা এসেছে বাবুর পেট থেকে। সে ঝুঁকে পড়ল। বাবুর পরনে এখন লুঙ্গি আর গেঞ্জি, ওপরে চাদর ঢাকা। চাদর সরালো সে। কোমরে গিঁট আলগা। হাত দিতেই সেটাও নেমে এলো, এবং তখনই তার চক্ষু স্থির হয়ে গেল। বাবুর পেটের বাঁ দিকে মেটেটা চেপে বসে আছে। ঘরের মাঝারি আলোয় সেটাকে আরও চ্যাপ্টা দেখাচ্ছে, চ্যাপ্টা এবং কালচে। পারো খপ করে মেটেটাকে ছিনিয়ে নিতে গেল বাবুর পেটের ওপর থেকে। তুলবার সময় ওটা এমন আঁকড়ে ছিল, বাবু যন্ত্রণায় কাতরে উঠল। মেটেটাকে পকেটে পুরে পারো চাদর টেনে দিল। এটা ওখানে গেল কি করে? বুক পকেটে খচর খচর করছে মেটেটা। বোঝা যাচ্ছে খুব অসন্তুষ্ট হয়েছে। যন্ত্রণা মুখে বাবু চোখ মেলল। পারো, একটু মদ দিবি? পারো জবাব দিতে পারল না। বাবু জিজ্ঞাসা করল, কি রে? এবার পারো বলল, মদ নেই। আছে তোর জিপের সিটের তলায়। এই সময় বৌদি ঘরে ঢুকলো। বেশ তাজা দেখাচ্ছে এখন। ঘরে ঢুকেই ছুটে এলো বৌদি। ওগো, তুমি কথা বলছো? কেমন লাগছে? দেখো, আমি এসেছি, ফিরে এসেছি। বাবু মুখ ফিরিয়ে নিল। বৌদি দুহাতে বাবুকে জড়িয়ে ধরল। মুখ ফিরিও না। আমি কি এতই খারাপ? আমি কি শুধুই বরফ? পারোকে বলো মদ আনতে। না না, তুমি এখন মদ খাবে না। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কেমন লাগছে? এতক্ষণ ভালো ছিলাম, আবার যন্ত্রণা। বাবু মুখ বিকৃত করল। বুক পকেটে খচর খচর আরম্ভ হলো।
বাবু এতক্ষণ ভালো ছিল, এতক্ষণ তো এই মেটে বাবুর শরীরে লেগেছিল, সরিয়ে নিতেই যন্ত্রণা বাড়ছে। বৌদির পেছন দিকে সে সন্তর্পণে বুক পকেট থেকে মেটেটা বের করে চাদরের তলা দিয়ে বাবুর পেটের ওপর রাখতেই সেটা পিছলে খানিকটা সরে গিয়ে সেঁটে বসল। কয়েক সেকেন্ডের মধ্যে বাবু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আহ! বৌদি এখন বাবুর মুখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবু সেটা উপভোগ করছে। বাবু বলল, তুমি যে চলে এলে বড়, কথা বলো না, আমি আর যাব না। কিন্তু আমি তো মরে যাব, তোমাকে আমি মরতে দেব না। কেন? আমি জানি না। বাবু ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। বৌদি তৃপ্তির হাসি হাসল। পারোর দিকে ফিরে জিজ্ঞাসা করল, মুখটা এখন অনেক পরিষ্কার দেখাচ্ছে না? পারো মাথা নাড়ল। বৌদি বলল, কাল সকালে হরিমাধব ডাক্তারকে ডেকে এনো। পারো আবার মাথা নাড়ল। বৌদি বলল, কমলিকে বলো আর যেন না হয়, এবার ক্ষমা করলাম। পারো চুপ করে রইল। বৌদি জিজ্ঞাসা করল, সে কি রান্নাবান্না করেছে? পারো মাথা নেড়ে বলল, জানি না। মেটের কথা বলছিল। মেটের ঝোল আর ভাত হলেই তো হয়। বাবুর যদি ঘুম না ভাঙে তাহলে ওষুধ দেব না। আর হ্যাঁ, বিউটিকে কাল একবার ডেকে এনো তো। ঘুমন্ত বাবুর দিকে তাকিয়ে পারো জিজ্ঞাসা করল, বিউটিকে? বাবু বেঁচে থাকলে তারও তো লাভ। ওখানে গেলে যেন মদ না গেলাই বলবো। পারোর মাথায় কিছু ঢুকছিল না। বৌদি এত পাল্টে গেল কি করে? তখনই বাবু চোখ মেলল। মুখে যন্ত্রণার চিহ্ন নেই। বাবু বলল, বিউটিকে যা টাকা দিয়েছি তারপর আর ওর কাছে যাওয়ার দরকার হবে না। কথাটা শোনা মাত্র বৌদি বাবুর মাথায় মুখ রাখল, রেখে কেঁদে উঠল। পারো যে পেছনে দাঁড়িয়ে সে খেয়ালও নেই। পারো ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দেখল চাদরের একটা পাশ যেন কিছুর চাপে ঝুলে পড়েছে। সে সন্তর্পণে দুজনের চোখ এড়িয়ে হাত ঢোকাতেই মেটেটাকে পেল। মুঠোয় ওটাকে নিয়ে নিচে নেমে এলো পারো। সেই পেলব মোলায়েম অনুভূতিটা আসছে না কেন? জ্যোৎস্নায় মুঠো খুলতে অবাক হয়ে গেল পারো। মেটেটার সর্বাঙ্গে কাটা কাটা খাঁজ, অনেকটা কাঁঠালের শরীরের মতো। সেই মসৃণ তুলতুলে ব্যাপারটা উধাও। আর ওর শরীরের কোথাও লাল রং খুঁজে পাওয়া গেল না। একটা পাতায় জড়িয়ে মাটিতে রেখে উবু হয়ে বসলো পারো। ঘণ্টাখানেক নজর রাখল, কিন্তু খচর খচর শব্দ দূরের কথা, একটুও নড়াচড়া করল না বস্তুটা। দুঃখিত মুখে পারো চাঁদ দেখল, মাঝ আকাশে চলে এসেছে। ওটাকে নিয়ে জিপের কাছে চলে এলো সে। তারপর বাবু যে সিটে বসত তার তলায় হাত ঢোকাতে একটা হাঁড়িয়ার বোতল খুঁজে পেল। এটাকে কখন রেখেছিল বাবু? আর এটার কথা যখন খেয়াল আছে তখন বাবুর মাথা ঠিক কাজ করছে। পারো নিজে কখনো মদ খায়নি। হাঁড়িয়ার বোতলটাকে ছুঁড়ে দিল দেওয়ালের দিকে। ঠং করে কাঁচ ভাঙার শব্দ, আর সেই সঙ্গে মদের গন্ধ ভেসে এলো। পারো অবাক হয়ে দেখল পাতায় রাখা মেটেটা একটু নড়ে উঠল। সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে দেওয়ালের ধারে ছুটে গেল সে। বোতলের অর্ধেকটা উড়ে গেছে, মদ ছড়িয়ে আছে মেঝেতে। মেটেটা যেন তার গন্ধ পেয়ে পাগল হয়ে উঠেছে, পাতা থেকে বেরিয়ে আসতে চাইছে। বোতলের বাকি অংশ খানিকটা মদ নিয়ে তেরচা করে পড়েছিল। সন্তর্পণে সেটাকে তুলে নিয়ে মদের ভেতর মেটেটাকে ছেড়ে দিল পারো। সাঁতার কাটছে এমন ভঙ্গিতে পাক খেল মেটেটা, কিন্তু চাঁদের আলোয় মদের রং পাল্টে যাচ্ছে বলে মনে হলো। আলকাতরার মতো কিছু বেরিয়ে আসছে মেটের শরীর থেকে। মদটা ফেলে দিয়ে মেটেটাকে বের করে দেখল ওটা নরম হয়ে গেছে। পাতায় মুড়ে সে ব্যাঙের চৌবাচ্চার কাছে এলো। ভেতর বাড়ির ওপরের ঘরের আলো জ্বলছে। এখন মধ্যরাত। বৌদি কি জেগে আছে বাবুর পাশে? এখন ব্যাঙ তুলে মাছ ধরতে গেলে কেমন হয়? ছিপ নেওয়ার জন্যে ঘরে ঢুকতেই সে কমলিকে দেখতে পেল। সেই একই ভঙ্গিতে বসে আছে মেয়েটা। বড় দুঃখ হলো পারোর। কাছে গিয়ে সে ডাকল, কমলি, এই কমলি। কমলি মুখ তুলল। পারো বলল, বৌদি তোর খোঁজ করছিল। আমি মরে যাব। কমলি কেঁদে উঠল। কেন? আমাকে জোর করে। কমলি কথা শেষ করল না। বৌদি তোকে তাড়াবে না। তুই? হ্যাঁ হয়ে গেল পারো। সে তাড়াবার কে? কমলি এগিয়ে এলো তার পাশে। তুই আমাকে ঘেন্না করবি বল? তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। শরীরে তাপ লাগলো যেন। লোকটা বলেছিল কমলির শরীরে উত্তাপ আছে। এর আগে কমলি তার এত কাছে কখনো আসেনি। পারো মাথা নাড়ল না। সঙ্গে সঙ্গে পারোকে জড়িয়ে ধরল কমলি। বাবু কি মরে যাবে? না, চেহারা অনেক ফর্সা হয়ে গেছে। বৌদি সেবা করছে। আমার ওপর তোর রাগ হয়েছে? না। পারোর উত্তাপ তাকে স্থির থাকতে দিচ্ছিল না, কিন্তু কমলি তাকে বাধা দিল। আজ না। কেন? আজ আমার ঠোঁট এঁটো হয়ে আছে। সকাল হোক,
মুখ ধুই তবে। পারো নিঃশ্বাস ফেলল। কমলি বলল, একটা রাত তো, কিছু খাসনি? না, রান্না নেই কিছু, খিদে পেয়েছে খুব। খাবি? পারোর মনে পড়ল। পাতার ভেতর থেকে কুচকুচে কালো মেটেটা বের করল সে। কি? কমলি প্রশ্ন করল। অন্ধকার এখন এ ঘরে ঢুকছে, চাঁদ চলছে। চাপ দিতেই মেটেটা দুভাগ হলো। এক ভাগ মুখে দিতেই গলে যেতে লাগলো। পারো অন্য ভাগটা কমলির মুখে ঢুকিয়ে দিয়ে বলল, খেয়ে নে, বেশ নরম। কমলি জিজ্ঞাসা করল, কি রে এটা? সেই মেটেটা। ধন্যবাদ।